আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। জুলাই আগস্টে হত্যা ও গণহত্যা মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ২ মামলায় শেখ হাসিনা, ওবেদুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে আজ প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী অরণ্য গফুর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অরণ্য, আমাদের জানাবেন যে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে কিনা, আর সেই সাথে যুক্ত করবেন যে আদালত কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ফাতিমা, এই মাত্রই কিন্তু সিদ্ধান্ত এসেছে যে গণহত্যা, জুলাই আগস্টের যে গণহত্যাটা সংঘটিত হয়েছে সেটির তদন্ত শেষ করার জন্য ২ মাসের টাইম ফ্রেম কিন্তু বেঁধে দিয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে ১৬ জন মন্ত্রী এবং উপদেষ্টাদের নামে যে মামলাটি রয়েছে, সেই মামলার তদন্ত প্রতিবেদনটাই মূলত ২ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে দাখিলের জন্য। পাশাপাশি কিন্তু আরও একটি ব্যাপারে ট্রাইব্যুনাল নির্দেশনা দিয়েছে, যেটিকে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক গুমের যে ঘটনাটি ছিল, গুম কমিশনের যে পূর্ণাঙ্গ প্রতিবেদন সেটি কিন্তু দাখিল করা হয়েছে আজকে ট্রাইব্যুনালে। এবং সেটির ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পর, শুনানির পরে কিন্তু আদালত ২ মাসের এটিকে ২ মাসের জন্য সময় দিয়েছে যে গুমের ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে শেখ হাসিনার সংশ্লিষ্টতা যেহেতু তদন্ত কমিশন পেয়েছে বলে উল্লেখ করেছে তাদের তদন্তে, সেহেতু এটিকে পূর্ণাঙ্গ রূপে দিয়ে মামলার আকারে সামনে যাতে উপস্থাপন করা যায়, সেই জন্য আদালত কিন্তু এই প্রসিকিউশনকে ২ মাসের সময় দিয়েছে। তো গণহত্যা এবং গুমের ব্যাপারগুলো নিয়ে ২ মাসের সময় প্রসিকিউশনকে দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু একাধিকবার প্রসিকিউশনকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল, কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কিন্তু প্রসিকিউশন দাখিল করতে পারেনি। তো আবারও সর্বশেষ ২ মাসের মধ্যে সময় দিয়ে তাদেরকে কিন্তু বলা হয়েছে যে ২ মাসের মধ্যে শেষ করতে হবে। তো প্রসিকিউশন কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দিবেন, তখন আমরা আসলে আরও বিস্তারিত জানতে পারবো যে ট্রাইব্যুনাল কী কী নির্দেশনা এবং কী কী দিক নির্দেশনা তাদেরকে দিয়েছেন। ফাতিমা, ধন্যবাদ। বাতিল হলো দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা, ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। সকাল 10:52 বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ের মূল অংশ পাঠ করছেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। এর আগে গত ৫ ডিসেম্বর এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। দীর্ঘ ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্টের একই বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, পুলিশ, প্রশাসন কর্মকর্তা সহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকবেন বলে জানান তিনি। বিডিআর হত্যাকাণ্ডে
ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। সিএনজি চালকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল বাস চলাচল বন্ধ করে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানায়, সোমবার রাজশাহীর তানোর রুটের বাসে সিএনজি চালকরা হামলা করে শ্রমিকদের মারধর করে। এতে 5 জন শ্রমিক গুরুতর আহত হয়। এই ঘটনায় প্রতিবাদে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করা হয়। এ সময় শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করার পাশাপাশি অবৈধ সিএনজি চলাচল বন্ধ করার দাবি জানান তারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, কখন থেকে বাস চলাচল বন্ধ রয়েছে আর বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করছে আপনি জানাবেন? ফাতেমা, মূলত সিএনজি চালকদের সাথে দ্বন্দ্বের জেরে রাজশাহীতে এরই মধ্যে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মূলত সকাল থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছেন বাস এবং মালিক শ্রমিকরা। এতে করে সব থেকে বেশি বিপাকে পড়েছেন আসলে যারা যাত্রী রয়েছেন তারা, এবং অনেকেই কিন্তু আসলে জানতেন না যে আজকে সকাল থেকে আসলে বাস ধর্মঘট চলবে। তবে আমরা দেখেছি বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন এবং শিশুদেরকে নিয়ে যারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বাস টার্মিনালে আসছিলেন, এসে তারা আসলে বিপাকে পড়েছেন, কারণ প্রত্যেকটি কাউন্টার এখন কিন্তু বন্ধ রয়েছে। এবং অনেকেই কিন্তু আজকে কিন্তু যেহেতু আপনি জানেন যে অনেকে অফিসমুখী যাত্রা করছিল, কারণ হচ্ছে যে বেশ কয়েকদিন আসলে সরকারি ছুটি ছিল, এবং অনেকে কিন্তু আজকে বিভিন্ন গন্তব্যে যেতে গিয়ে কিন্তু আজকে আসলে বিপাকে পড়েছে। তবে আমরা বাস মালিক শ্রমিকদের সাথে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে যেটি আসলে বলছেন যে এখন পর্যন্ত আসলে তাদের কোনো যে সুরাহা সেটি কিন্তু হয়নি। তারা বলছেন তানোর রুটে আসলে যেই বাস শ্রমিকদের উপর আসলে হামলা হয়েছে, এক্ষেত্রে যারা সিএনজি চালকরা আসলে জড়িত রয়েছে এমন অভিযোগ তারা করছেন, তাদেরকে আসলে আইনের মাধ্যমে গ্রেফতার করে তাদেরকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি তারা বলছেন যে অবৈধ যে সমস্ত সিএনজি গুলো রয়েছে সেগুলো আসলে এই রুটে কিন্তু আসলে চলতে দেওয়া হবে না, তারা এমনটা আসলে জানিয়েছেন। তবে সর্বশেষ যে আপডেটটি আমার কাছে রয়েছে, আমি কিছুক্ষণ আগে বাস মালিক সমিতির যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রয়েছেন নজরুল ইসলাম হেলাল, তার সাথে আমি কথা বলছি। তিনি বলছেন যে এরই মধ্যে আসলে তারা প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করার চেষ্টা করছে, হয়তোবা দুপুর নাগাদ তারা একটি বৈঠক করতে পারেন, এবং এই বৈঠকে হয়তোবা তারা বলছেন যে হয়তোবা কোনো সুরা আসতে পারে, এবং তারা বারবারই আসলে শ্রমিকদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছে। তবে আমরা দেখেছি যে এই বাস চলাচল বন্ধ রাখার কারণে কিন্তু যে রিক্সা এবং অটো রিক্সার যে ভাড়া বৃদ্ধি করেছে সেটি কিন্তু আসলে যাত্রীরা অভিযোগ করছে। তো এই ছিল ফাতেমা আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠিত হয়। ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। গত 12 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। এ সময় সরকারি বেসরকারি মিলিয়ে মোট 9,83,539 জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। নারায়ণগঞ্জের 2,500-এ জাহিন টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। গেল রাতে উপজেলার ঝাউগড়া এলাকায় জাহিন টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 2.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মিলটির একটি তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। দেশে বিভিন্ন জেলায় শীত বেড়েছে। ঘন কুয়াশা না থাকলেও পঞ্চগড়ে তীব্র শীত বিরাজ করছে। উত্তরের হিমেল বাতাস ও শীতের তীব্রতায় জনজীবনের দুর্ভোগ বেড়েছে। ভোর 6টায় 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে গিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ নামবে বলে জানায়
স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে গত কয়েকদিনের তুলনায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। ভোর 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঠান্ডা বাতাসে দুর্ভোগে আছেন মানুষ, ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এছাড়া কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে শীতে কষ্টে আছেন দরিদ্র ও চরাঞ্চলের মানুষ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।